আজকে আমাদের আলোচনার বিষয় অনলাইনে কিভাবে নির্ভুলভাবে রিটার্ন জমা দিবেন। এই বছর থেকে কিন্তু এনবিআর বাধ্যতামূলক করেছে অনলাইনে রিটার্ন জমা। তবে অনেকেই ভুল করছেন বা মিথ্যা তথ্য দিচ্ছেন। সব কিছু মিলিয়ে স্টার নিউজের আজকের এই আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাঝার মাহবুব এবং আজকের এই রিটার্নের যে পুরো প্রক্রিয়া সেটি আমাদেরকে জানাবেন স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানি সিএফ ফার্মের ট্যাক্সেশন বিভাগের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন। স্বাগতম আপনাকে আমাদের বিশেষ আয়োজনে। কি কি তথ্য আগে তাকে জোগাড় করে নিয়ে বসতে হবে যাতে তার রিটার্ন জমার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি না থাকে? যখন একজন করদাতা তার রিটার্নটা যখন সাবমিট করতে যাবে, তো সাবমিট করার আগে মানে প্রিপারেশন করার আগেও অবশ্যই আমার সাপোর্টিং ডকুমেন্টসটা লাগবে। যদি আমার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, চাকরি হতে আয় যদি থাকে, তাহলে অবশ্যই তার এমপ্লয়ার তাকে অবশ্যই একটা স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করবে। সেই স্যালারি সার্টিফিকেটটা লাগবে। স্যালারি সার্টিফিকেট যদি যখন থাকবে, তো সেখানে আমার টিডিএসের যে ব্যাপারটা থাকে, কত টাকা টিডিএস জমা দেওয়া হয়েছে, কোন চালানে জমা দেওয়া হয়েছে, সেই ইনফরমেশনগুলো থাকবে। তো তার মানে আমাকে স্যালারি সার্টিফিকেটটা লাগবে চাকরি হতে আয়ের জন্য। একই সাথে যখন আপনি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলি আমরা, যাকে আর্থিক পরিসম্পদ হতে যে আয়, তাহলে সেই আয়ের জন্য আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট তো অবশ্যই থাকে, তাহলে ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। এবং এই ব্যাংকে কিন্তু অবশ্যই আমার ইন্টারেস্ট আমি পাই, ব্যাংক থেকে যে আমার সুদটা আসে, তাহলে সেই সুদ আয়ের জন্য ব্যাংক থেকে কিন্তু অবশ্যই আমাকে একটা ব্যাংক সার্টিফিকেট প্রোভাইড করে, তাহলে সেই সার্টিফিকেটটা লাগবে। আমার যদি ইনভেস্টমেন্ট থাকে, তাহলে ইনভেস্টমেন্টের সাপোর্টিং ডকুমেন্টস, আমি যদি উদাহরণস্বরূপ বলি, আমার যদি সঞ্চয়পত্র থাকে, তাহলে সঞ্চয়পত্রের প্রত্যয়নপত্র যেটা, আমার যদি শেয়ারে ইনভেস্ট করি, তাহলে অবশ্যই আমার শেয়ারের সার্টিফিকেট লাগবে। আমার যদি ডিপিএস থাকে, তাহলে ডিপিএসের স্টেটমেন্টগুলো লাগবে। অবশ্যই আমার এই ইনফরমেশনগুলো লাগবে আয় সংক্রান্ত যে সাপোর্টিংগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার প্রিভিয়াস যে রিটার্নটা আছে, সেই রিটার্নের ফুল সেটটা আমার লাগবে। কারণ আমার ওই রিটার্নের যে ক্লোজিং ব্যালেন্সগুলো আছে, সেটা কিন্তু আমার এখানে ওপেনিং ব্যালেন্স হিসেবে বসানো লাগবে। কারণ ম্যাক্সিমাম করদাতা কিন্তু গতবার ই রিটার্নে সাবমিট করে নাই। যদি ই রিটার্নে সাবমিট করতো, তাহলে অটোমেটিক ওপেনিং ব্যালেন্সগুলো চলে আসতো। তাহলে এখন ম্যানুয়ালি আমাকে ওপেনিং ব্যালেন্সগুলো বসাইতে হবে। আমাকে দেখতে হবে অবশ্যই এই ওপেনিং ব্যালেন্সটা যেটা আছে, সেটা গত বছরের ক্লোজিং ব্যালেন্স রিটার্নের সাথে অবশ্যই যেন মিল থাকে। যদি কোনো কারণে অসামঞ্জস্যপূর্ণ হয়, তখন কিন্তু করদাতারা বিপদের মধ্যে পড়ে যাবে ভবিষ্যতে আর কি। তো আমার মনে হয় এই ইনফরমেশনগুলো লাগবে আমাদের অবশ্যই। এবং একই সাথে আপনারা যদি চান, অবশ্যই এই রিটার্নটা প্রিপেয়ার করার আগে একটা এক্সেলে যদি ড্রাফট করে নিতে পারেন, রিটার্নটা 2 দিন পরে আপনি সাবমিট করেন, বাট সমস্ত সম্পদগুলো নিয়ে, সমস্ত দায় বিনিয়োগ খরচগুলো নিয়ে আপনি যদি একটা এক্সেলে একটা ড্রাফট রিপোর্ট বানাইতে পারেন, তখন আপনি ওইটার উপর বেস করে আপনি রিটার্নটা ফিল আপ করলে একজন করদাতার জন্য সবচেয়ে সেফ থাকে। কারণ কি, যদিও ই রিটার্নে আপনি কোনো সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, সাবমিট করতে হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে যখন আমারটা অ্যাসেসমেন্টে পড়ে যাবে, অডিটে পড়ে যাবে, কারণ অডিট তো এখন ম্যানুয়ালি হয় না, এখন অটোমেটেড হয়, যদি পড়ে যায় তখন আমি জানো আমার সাপোর্টিং ডকুমেন্টসগুলো কী করতে পারি, শো করতে পারি, এবং আমার যে ক্যালকুলেশনগুলো আছে, ক্যালকুলেশনের যে ব্যাকগ্রাউন্ডটা আমি শো করতে পারি, প্রেজেন্ট করতে পারি, সো দ্যাট আমি আমার অডিটে পড়লেও আমি আমার ভবিষ্যতের রিস্কটা আমি অ্যাভয়েড করতে পারবো। আমার মনে হয় এটাই করা উচিত একজন করদাতার ক্ষেত্রে। যারা শুরুতে একদম ফ্রেশ যারা রিটার্ন দাখিল করবেন, তাদের ক্ষেত্রে আমরা একটু শুরু থেকেই দেখতে চাই যে যার টিআইএন নাম্বার নেই বা যে নতুন টিআইএন নাম্বার খুলতে চাচ্ছেন, শুধুমাত্র তার একটা ভোটার আইডি কার্ড আছে, এক্ষেত্রে আসলে আমি একটু স্ক্রিনে যদি দেখি যে তার কি করা উচিত। হ্যাঁ, তার এখানে দেখবেন যে আপনি যখন যাবেন etaxnbr.gov.bd, যখনই আপনি যাবেন তখন আপনি এই ধরনের একটা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের একটা পাবেন, প্ল্যাটফর্ম পাবেন। তো আপনাকে প্রথমেই টিন যেটা আছে, আপনার যদি টিন নাম্বারই না থাকে, আপনাকে অবশ্যই ইটিএনটা খুলতে হবে। তো ইটিএনটা অবশ্যই সবাই খোলা থাকে। এখানে ইটিএন আমি যদি ক্লিক করি, তাহলেই আপনি ইটিএন খোলার জন্য আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আপনার রিকোয়ার্ড একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। তো রেজিস্ট্রেশন করে নিয়ে আপনার রিটার্নটা, মানে আপনার যে ইনফরমেশনগুলো আছে, ইনফরমেশন ফিল আপ করে আপনাকে রিটার্নটা, মানে ইটিনটা আপনি ওপেন করতে হবে। যখন ইটিনটা ওপেন হয়ে যাবে, তো তারপরে কিন্তু আমাদের রিটার্নের যে প্রশ্ন সেটা চলে আসে। বাট আমি এটা যাওয়ার আগে যারা বলতেছি, যাদের ইটিআইএনটা এনআইডি কার্ড দিয়ে ওপেন করা আছে, শুধু তারাই কিন্তু রিটার্নে সাবমিট করতে পারবে। বাট কারো যদি পাসপোর্ট দিয়ে বা জন্ম নিবন্ধন দিয়ে যদি ইটিআইএন খোলা থাকে কোনো কারণে, তো সেক্ষেত্রে তখন কিন্তু তিনি আর এলিজিবল হবেন না রিটার্ন সাবমিশনের জন্য। তো সেক্ষেত্রে 2টা অপশন থাকে। একটা হচ্ছে আমরা চাইলে ইটিনের স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারি, অথবা আমরা আমার যে নির্দিষ্ট সার্কেল আছে সে সার্কেলে গিয়ে উপকর কমিশনের কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে আসা যে আমি রিটার্নটা সাবমিট করতে পারছি না। সো যখন আপনি রিটার্নে যাবেন, তখন সর্বপ্রথম যখনই আপনি ক্লিক করবেন, আপনি একটা পপআপ বক্স দেখতে পাবেন
যে আসলে আপনার রেজিস্ট্রেশন করা আছে কি না। যদি রেজিস্ট্রেশন করা থাকে তো তখন আপনি এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। আর যদি না হয় তখন আপনাকে বলতে হবে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। তো আপনি এখানে যখনই ক্লিক করবেন একটা পপ আপ বক্স দেখতে পাবেন। সেই পপ আপ বক্সে আপনি দেখবেন একটা নাম্বার দেওয়া আছে *16001#। এটা কেন? কারণ আমি শুরুতেই মেনশন করেছিলাম যে আমার বায়োমেট্রিক সিম লাগবে, আর বায়োমেট্রিক সিম কিন্তু আমার এনআইডির সাথে কানেক্টেড। সেই নাম্বার ব্যবহার করে আমি আমার অ্যাকাউন্ট কিন্তু ওপেন করতে পারবো। দেখেন এখানে শুধু আপনার টিন নাম্বারটা দিবেন এবং মোবাইল নাম্বারটা দিলে মোবাইল নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফাই করে দিলে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। আপনি আপনার মধ্যে পাসওয়ার্ডটা তখন সেট করতে হবে আপনার। সো এটাই হলো আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের যে ব্যাপারটা। তো এই রিটার্নটা আসলে খুব সহজ করে ফেলছে এবং দিন দিন আরও আপগ্রেডেশন করছে। তো যখন আপনার অ্যাকাউন্ট ওপেনটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে এনবিআরের রিটার্নে আপনাকে ঢুকতে হবে। তো শুরুতে যেটা আমরা বললাম যে আপনাকে অবশ্যই তখন এখানে আপনার টিআইএন নাম্বারটা এবং পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা অ্যাজ ইট ইজ যা আছে সেটাই আমরা লিখবো। যদি আমরা এখানে যা আছে সেটা যদি লিখি SPYIBN, সো লগ ইন করার সাথে সাথে আমার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমার নাম, আমার টিনের অ্যাড্রেস যা আছে সব এখানে থাকবে, বাট মানে আমার যে স্ক্রিনে শুধুমাত্র থাকবে কি যে একটা হোম পেজ আকারে চলে আসবে। তো আমরা শুরুতে যেটা বললাম যে আমাদের কিন্তু একটা এক্সেলে বা এরকম একটা ক্যালকুলেশনটা করে নিতে হবে। আমাকে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে দেখাইতে হবে, যেমন যেটা শুরুতে বললাম স্যালারি সার্টিফিকেট যদি থাকে এরকম স্যালারি সার্টিফিকেট থাকতে হবে। সেই স্যালারি সার্টিফিকেট থেকে আপনার ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে। কারণ মাথায় রাখতে হবে করদাতা যদি তার রিটার্নটা প্রপারলি ইনপুট না দিতে পারে, আউটপুট কিন্তু অটোমেটিক ভুল আসবে। সো আমার ইনপুট দেওয়াটা, প্রপারলি ইনপুট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি ইনপুট দিব অ্যাকর্ডিং টু মাই সাপোর্টিং ডকুমেন্টস। আমার যা আয়, সে আয়ের যে সাপোর্টিং ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী আমি ইনপুটটা দিতে হবে। তো যখন আমরা ইনপুটটা দিব, আমরা যখন এনবিআরের ইতে আসি, দেখবেন যখন এরকম একটা ইন্টারফেস আসবে, আগে কিন্তু দুইটা অপশন ছিল, এক পাতা রিটার্ন আর ফুল রিটার্ন, যেটাকে আমরা জিরো রিটার্ন বলতাম, যেটা নিয়ে অনেক লেখালেখিও হলো এর মধ্যে। তো সেটা কিন্তু এখন আর নেই। তো এটা নেই যখন আপনাদেরকে সরাসরি রেগুলার রিটার্নে যেতে হবে। হ্যাঁ, এখানে দুইটা অপশন আছে। অপশন নাম্বার 1 হচ্ছে আপনি যদি চান যখনই আপনি রেগুলার রিটার্নে ক্লিক করবেন, তো ক্লিক করার পরে আপনার এই যে অ্যাসেসমেন্ট রিলেটেড কিছু ইনফরমেশান এখানে দেখাবে। তো এখানে দেখবেন যে রিটার্নের একটা বেসিক ধারণা হলো যে যেগুলো সেলগুলো দেখবেন এরকম গ্রে কালার করা আছে, তো সেগুলোতে আপনার করার কিছু নেই বাই ডিফল্ট। এখানে আর কোনো চেঞ্জ করার কোনো সুযোগ নেই, এটা বাই ডিফল্ট এটা থাকবে। আর যেগুলোতে হোয়াইট করার সুযোগ, মানে যেগুলোতে মানে হোয়াইট আছে, মানে যেগুলো গ্রে করা নাই, সেগুলোতে আপনি ইনপুটটা চাইলে দিতে পারবেন। তো এখানে বেসিক ইনফরমেশান এটা বাই ডিফল্ট থাকবে যে 1 জুলাই 2024 এবং 30 জুন 2025 যে আমার অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর যে ইনকাম ইয়ার সেটা এখানে দেওয়া থাকবে। আর বাই ডিফল্ট রেসিডেন্ট আপনি সেটা দেওয়া থাকবে। আপনি যদি নন রেসিডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু আপনি আর রিটার্নে দিতে পারবেন না। একেবারে সিম্পল, যা শুধু স্যালারি ইনকামই আছে, অথবা ব্যাংকে কিছু ইন্টারেস্ট আছে। তো এক্ষেত্রে যদি হয়, তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে এসে কিছুই করতে হবে না। আমাদের যদি দুইটা হেড থাকে, যে তার চাকরি হতে খেলে আয় হয়, আর যেহেতু চাকরি হতে আয় হয় তার ব্যাংকের থ্রুতেই তো তার টাকাগুলো ঢোকে, যেহেতু আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে কিন্তু বছরে 2 বার খেয়ে একটা 10 টাকা 5 টাকা হলেও কিন্তু ইন্টারেস্ট পায়। সে যদি দেখাইতে চায় দেখাইতে পারে, অবশ্যই দেখানো উচিত, যেহেতু পাচ্ছে তার জন্য তো এক্সট্রা ট্যাক্স দেওয়া লাগতেছে না। তো এখানে দেখবেন যে আমি এই দুইটা হেড যদি আমি সিলেক্ট করে নিই, আমার কিন্তু কিছুই করতে হবে না, শুধুমাত্র তাকে আপনার হচ্ছে এই ইনফরমেশানগুলো এখানে ইনপুটটা দিলে তার বেসিক স্যালারি কত ছিল, একেবারে সে অল্প কিছু ইনকাম যা ট্যাক্সেবল ইনকাম কাভার করবে না বা খুবই কম ট্যাক্স আসবে, তার ক্ষেত্রে কত হবে। মেডিকেল অ্যালাউন্স ছিল ধরেন যে 30,000 টাকা, কনভেন্স ছিল 12,000, আর অথবা বোনাস তো অবশ্যই পেয়েছে, ধরেন যে বোনাস পেয়েছে সে 50,000 টাকা। তো এরকম যদি কারো ইনকাম থাকে, তো সেক্ষেত্রে কী হবে, জাস্ট ইনফরমেশানগুলো ইনপুট দিবে, দেওয়ার পরে তো এই যে এখান থেকে ধরেন যে সে ইনকাম পেয়েছে, তার গ্রস ইনকাম হয়েছে ধরেন যে 1200 টাকা সে পেয়েছে বছরে 2 বারে, 1200 টাকা পেয়েছে, তার টিডিএস কাটছে 120 টাকা, তার কিন্তু হিসাব শেষ, আর কিন্তু কিছুই নাই। এরপরে আপনার যদি কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে, ফুললি এক্সেম্পটেড, মানে আপনার বাহির থেকে যে রেমিটেন্স আসছে বা আপনি এমন কোনো ইনকাম করে থাকছেন যে আসলে ইনকামটা আসলে ফুললি এক্সেম্পটেড, সেই ধরনের কোনো ইনকাম যদি থাকে, সেই ইনকামটাও আপনার
ইয়েস দিতে হবে, আর না থাকলে আপনি নো দেবেন। এরপরে আমাদের মূল যে 7টা হেড আছে, 7টা খাত আছে আয়ের খাত, সে আয়ের খাতগুলোর মধ্যে থেকে আপনার কোন কোন খাতে আপনার আয় হয়েছে সেই খাতগুলো আপনাকে অবশ্যই এখানে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নেওয়ার যখনই সিলেক্ট করবেন যে আমার যদি এখানে থাকে চাকরি হতে আয়, তো আমরা এখানে ইংলিশে কিন্তু আমাদের পুরো রিটার্নের সিস্টেমটা আছে, যদিও আমাদের আইনটা বাংলায়। তো এখানে দেওয়া আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, এগ্রিকালচার, ক্যাপিটাল গেইন, বিজনেস, ফাইন্যান্সিয়াল অ্যাসেট অ্যান্ড আদার সোর্সেস। এইটার বাহিরেও কিন্তু আমাদের ইনকাম থাকতে পারে। মানে আমরা সবাই জানি যে 7টা হেড ইনকাম, বাট এর বাহিরেও আমাদের ইনকাম থাকতে পারে কি, আমি যদি কোনো পার্টনারশিপ ফার্মের পার্টনার হয়ে থাকি, বা আমি কোনো ব্যক্তি সংঘের মানে অ্যাসোসিয়েশন অফ পার্সনের যদি কোনো মেম্বার হয়ে থাকি, অথবা আমার যদি কোনো ডিপেন্ডেন্ট কোনো চাইল্ড বা আমার ডিপেন্ডেন্ট যদি কেউ থাকে যার টিআইএন নেই বাট ইনকাম আছে, যেমন আমার সন্তানের জন্য আমি যদি একটা এফডিআর করে দিয়ে থাকি, সেই এফডিআর থেকে যদি ইন্টারেস্ট হয়, এটা কিন্তু আমার সন্তানের আয়, বাট তার তো টিআইএন নাই, সে তো আর রিটার্ন দেখাইতে পারবে না। তাহলে অ্যাজ এ মানে ইন্ডিপেন্ডেন্ট, আমার ডিপেন্ডেন্ট যেহেতু সে, তাহলে আমি আমার ওয়াইফের বা আমার চিলড্রেনের বা আমার স্পাউসের ইনকামটা আমি এখানে দেখাইতে পারবো আমার রিটার্নের থ্রুতে। তো এই হেডগুলো আমাদের এখানে অপশনগুলো আছে। এইখানে যে সমস্ত আয়ের যে খাত দেখানো হয়েছে, যদি এর বাইরেও যদি কেউ আসলে তার আয়ের যে খাত থাকে সেটা তিনি আসলে কিভাবে দেখাবেন, বা সে যদি কোনোভাবে সেটি দেখাতে না চান, এড়িয়ে যান, তাহলে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে? তখন আমার এই যে একটাই খাত আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, আপনি এখানে দিতে হবে, বাট আমার অবশ্যই শো করতেই হবে, প্রদর্শন করতেই হবে। যখনই প্রদর্শন করবো না তখনই কিন্তু এটা আমার অপ্রদর্শিত আয় হিসাবে কনসিডার হয়ে যাবে। যে আপনি যখন একটা আয় যখন লুকাবেন, তখন আয়ের সাথে আবার এক্সপেন্সের কিন্তু একটা সামঞ্জস্যতা থাকে। তার মানে কি, আপনি আয় লুকাইছেন মানে আপনার সম্পদও কিন্তু লুকানো হয়েছে, আপনার কিন্তু খরচও কম দেখানো হয়েছে। তো যখনই এরকম অটোমেটেড, যেহেতু যখনই অসামঞ্জস্যপূর্ণ খুঁজে পাবে, তখন কিন্তু সিলেক্ট করবে অডিটের জন্য। আর যখনই অডিটে পড়বে তখন তো এই আয়ের উপর ইন্টারেস্ট সহ তাকে ট্যাক্সটা দিয়ে আসতে হবে। সাথে সাথে চাইলে এনবিআর আরও বড় ধরনের অ্যাকশনও নিতে পারে। সবার ধারণা থাকে যে আমি যদি না দেখাই তাহলে আমাকে আর ধরতে পারবে না। আসলে আমি যত বেশি ডিসক্লোজ করব, আমি তত বেশি বেনিফিট এনবিআর কাছ থেকে নিতে পারবো। যদি ঘরে স্বর্ণ থাকে বা তার ওয়াইফ সেটির মালিকানা, বা তিনি আসলে কোনো ধরনের ইনকাম করেন বা তার কোনো ইনকাম সোর্স নেই, বা বিয়ের মধ্যে তার ওয়াইফ আসলে সেটি উপহার পেয়েছেন, সেক্ষেত্রে তিনি যদি সেটি দেখাতে চান কিংবা দেখাতে চান না, পরবর্তীতে কি জটিলতা তৈরি হতে পারে? স্ত্রী যদি হাজব্যান্ডকে দেয়, হাজব্যান্ড যদি ওয়াইফকে দেয়, সন্তান যদি বাবা মাকে দেয়, বা বাবা মা যদি সন্তানকে দেয়, ভাই যদি বোন বা বোন যদি ভাইকে কোনো গিফট দেয়, সেগুলো আমার এক্সেম্পটেড, এগুলো আমার আয়ের আওতাভুক্ত হবে না। উদাহরণ হিসেবে যদি বলি, আপনি আপনার সন্তানের জন্মদিনে যদি কাউকে দাওয়াত দেন, সে দাওয়াতে আপনি যে উপহারগুলো পাবেন সেটাও আপনার আয় হিসেবেই গণ্য হবে। এই যে সম্পর্কের বাহিরে যে আয়গুলো হবে, যে গিফটগুলো আদান প্রদান হবে, সেই গিফটগুলো কিন্তু আর আয় হিসাবে কনসিডার হবে না। শর্ত কিন্তু একটাই, শর্ত হচ্ছে উভয়ের রিটার্নেই কিন্তু দেখানো লাগবে। যদি বাবা ছেলেকে দেয় উপহার, কিন্তু বাবা তার রিটার্নে যদি না দেখায়, তাহলে বাবার যে গিফটটা প্রদান করেছে ওটা তার আয় হিসাবে কনসিডার হয়ে যাবে। আমি যদি গিফট পেয়ে থাকি, আমি আমার রিটার্নে যদি না দেখাই, পরবর্তীতে যদি ডিসক্লোজ হয়ে যায়, সেটাও কিন্তু আয় হিসেবে গণ্য হবে। আবার একই সাথে দেখবেন যে দেনমোহরের টাকা যেটা আসে, মানে নর্মালি যেটা হয় যে দেনমোহরের টাকা যখন ওয়াইফরা পায়, তো তখনই কিন্তু ওয়াইফের জন্য ইনকাম। কারণ কি, বিফোর সাইনিং কিন্তু দেনমোহরটা দিতে হয়, মানে ম্যারেজ রেজিস্টার করার আগেই, যদি আমি ইসলামী আইন অনুযায়ী যাই, সেক্ষেত্রেও কিন্তু আয় হিসাবেই তার গণ্য হবে। কারণ কি, তখনও পর্যন্ত তাদের মধ্যে ওই সম্পর্কটা তৈরি হয়নি হাজব্যান্ড ওয়াইফের। সো এই জন্যই বললাম যে যখন এই ধরনের আদান প্রদান হবে গিফটগুলো, এই সম্পর্কের বাইরে হলে আয় হিসেবে দেখাতে হবে, আর এই সম্পর্কের মধ্যে যদি হয় তাহলে আয় হবে না কারোই, কিন্তু উভয়ের রিটার্নে প্রপারলি প্রদর্শনটা করতে হবে। কারো অফিস ধরেন যে ঢাকায়, সে থাকে গাজীপুরে, সে দিবে কোথায়? আপনি যতটুকু সময় বেশিরভাগ সময় পার করবেন, অর্থাৎ যেই সোর্স থেকে আপনার যে অফিস, যেখান থেকে আপনি বেতন নিচ্ছেন, যেখান থেকে আপনার আয় হচ্ছে মেজর পোর্শন, সেটাই আপনি দিবেন। অর্থাৎ আপনার বাসা গাজীপুরে, আপনি বনানীতে জব করছেন, তখন আপনি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে সিলেক্ট করবেন। আইটি 10B রিকোয়ারমেন্টস, অর্থাৎ আমার সম্পদ এবং দায়ের যে বিবরণীটা, সেই বিবরণটা আমি আসলে ডিসক্লোজ করব কি করব না, এটা অপশন একটা থাকে। যদি আমার গ্রস ওয়েলথ, মানে আমার টোটাল সম্পদ যদি 50 লাখের কম হয়ে যায়, আমার যদি কোনো মোটর কার না থাকে, আমার যদি সিটি কর্পোরেশনের মধ্যে কোনো হাউস প্রপার্টি না থাকে, হ্যাঁ, অথবা আমার যদি কোনো মানে শেয়ার হোল্ডার ডিরেক্টর না হয় কোনো কোম্পানি, সেক্ষেত্রে আমি এটাকে অ্যাভয়েড করতে পারবো। মানে আমি আমার সম্পদ এবং দায়ের বিবরণী আমি তখন না দিলেও চলবে। সেক্ষেত্রে
আমাকে অবশ্যই এই প্রশ্নগুলোর আমাকে উত্তর দিয়ে আসতে হবে। ইয়েস নো যে উত্তরগুলো আছে, প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আমাকে আনসার করে আসতে হবে। বাট সাজেশন হচ্ছে যে আমার গ্রস ওয়েলথ 50 লাখ টাকার কম হলেও আমি ফুল রিটার্নটাই দিব, কারণ যখন আমি ফুল সেট অফ রিটার্ন দিয়ে আসব, পরবর্তীতে আমার জন্য খুব ইজিয়ার হবে মানে রিটার্নটা করার জন্য। এখানে এই যে ডিলিট অপশনগুলো দেখায় যেগুলো শো করছে, এগুলো রাখ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত একটা বেসিক থাকবেই সবার জন্য, মানে প্রাইভেট মানে যারা জব করছেন সবার জন্য থাকবে বেসিক স্যালারি কত, আপনার হাউস রেন্ট কত আছে, মেডিকেল অ্যালাউন্স কত, গভর্নমেন্ট কনভেন্স অ্যালাউন্স কত আছে, ফেস্টিভ্যাল বোনাস কত, এইটুক থাকবে। তাহলে এই ইনফরমেশনগুলো আমি দিব কোথা থেকে? অবশ্যই আমাকে আমার এই স্যালারি সার্টিফিকেট থেকেই আমাকে এখানে কি করতে হবে, এখানে ফিল আপ করতে হবে। করার পর আমার এখানে এমপ্লয়ারি কন্ট্রিবিউশন, অর্থাৎ এর বাইরে যদি আরও কোনো খাত থাকে যেটা আমার স্যালারি সার্টিফিকেটে ছিল, সেটা আমি কিভাবে করব। এখানে দেখবেন সবার নিচে এসে অ্যাড মোর আছে। অ্যাড মোরে যখনই ক্লিক করবেন তখন আপনি এখানে এরিয়ার স্যালারি, এডুকেশন অ্যালাউন্স, আপনার সব ধরনের অপশনই পাবেন। এর বাইরেও যদি থাকে যে এমন একটা ইনকাম হয়েছে আপনার এমপ্লয়ের কাছ থেকে পেয়েছেন যেটা আসলে এখানে নাই, আপনি কোনো গিফট পাইছেন, আপনি কোনো পুরস্কার পাইছেন যেটা গভর্নমেন্ট এমপ্লয়িরা পায়, হ্যাঁ, যদি আপনি প্রাইভেট সেক্টরে হয়তো পেয়ে থাকতে পারেন, তখন আপনি কি করবেন, এখানে ইফ আদার যেটা দেখলাম এখানে ক্লিক করার পর আপনি এখানে অপশন দিয়ে দিলেন, আপনি যা এখানে যে হেডের পেয়েছেন সেটা ডেসক্রিপশনটা দেওয়ার পর আপনি অ্যামাউন্টটা দিলেই আপনার এখানে স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। আপনি যখন ইনফরমেশনগুলো দিয়ে দিলেন, তো আপনার উদ্দেশ্য কী? আপনার উদ্দেশ্য হচ্ছে প্রপারলি আপনার রিটার্নটা সাবমিট করা। কারণ আমাদের কথা হচ্ছে যখনই আপনি রিটার্নটা ইনপুট দিলেন, সাথে সাথে আপনি যেখান থেকে ইনপুট দিয়েছেন সেটার সাথে ক্রস চেক করে নেওয়া যে আমি এখানে ইনপুট দেওয়ার পর আমি কিন্তু সেভ ড্রাফট দিব, একটা সেভ ড্রাফট দেওয়ার পর এমপ্লয়মেন্ট সামারিতে আসবো। এমপ্লয়মেন্ট সামারিতে এসে আমি দেখব যে নিচে টোটাল অ্যামাউন্ট কত ছিল। একই সাথে আমার এক্সেমটেড ইনকাম, চাকরি হতে আয়, সেখানে আমার ষষ্ঠ তফসিল অনুযায়ী আমার 5 লাখ অথবা 3/1 1/3 এর মধ্যে যেটা কম সেই পরিমাণের আমি একটা অব্যাহতির সুবিধা পাচ্ছি। তো আমাকে দেখতে হবে আসলে আমি 3/1 পাইলাম নাকি কম পাইলাম। আমাদের এক্সেলের যে রেজাল্টটা আছে এবং রিটার্নের রেজাল্টটা সেম, তার মানে আমি যে কোনোভাবে ঠকছি না বা আমি কোনোভাবে ভুল করছি না সেটাও আমার কিন্তু এখান থেকে আমি চেক করে নিতে পারলাম। তো এইটা হওয়ার পর আমি কন্টিনিউ করতে পারবো। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটটা কী? যে কোনো ধরনের সুদ, আয়, যে কোনো ধরনের প্রফিট, অর্থাৎ কোনো আর্থিক স্কিম থেকে যদি কোনো আয় হয়, যেমন আমার এফডিআর কিন্তু একটা আর্থিক স্কিম, ডিপিএস একটা আর্থিক স্কিম, আমার কিন্তু শেয়ারও কিন্তু একটা আর্থিক স্কিম, রাইট? যে আমি আর্থিক বিনিয়োগের ফলে ওখান থেকে যে কোনো ধরনের সুদ যদি আমি পেয়ে থাকি, সেটাকে আমি সুদ বলতে পারি, সেটাকে আমি মুনাফা বলতে পারি, সেটাকে আমি মুদারাবা বলতে পারি, লভ্যাংশ বলতে পারি, যাই বলি না কেন সবগুলোই কিন্তু আমার কি আর্থিক পরিসম্পদ হতে আয় হিসাবে গণ্য হবে। আর আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবে গণ্য হলেই আমাকে কিন্তু এখানেই ইনপুটটা দিতে হবে। তাহলে সঞ্চয়পত্র যেটা আছে বাংলাদেশের সবচাইতে আলোচিত একটা বিষয় সঞ্চয়পত্র, আর সঞ্চয়পত্র কিন্তু আমার আর্থিক পরিসম্পদ হতে আয় হিসেবেই গণ্য হবে। এখন এই যে সঞ্চয়পত্র যদি হয় তাহলে আপনি কিভাবে এটাকে ইনপুট দিবেন? প্রত্যয়নপত্রে আমাকে মেনশন করা থাকবে যে আমার আসলে মুনাফা কত হয়েছে, আমার বিনিয়োগ কত ছিল, আমার এখান থেকে টিডিএস কত হয়েছে, সব কিন্তু এখানে থাকবে। আমি এইটার উপর বেস করেই কিন্তু এখানে ইনফরমেশনটা ইনপুটটা দিতে হবে। তো আমরা এই জন্যই বলি যে আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, ডেটটা দিতে হবে, আর ভ্যালুটা দিলে কিন্তু অটোমেটিক এখানে সব চলে আসবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যার টিন তার নামেই সঞ্চয়পত্রটা থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আর আপনি এটা কোনোভাবেই ইনপুট দিতে পারবেন না। তো সেটা একটু মাথায় রাখার বিষয়। এরপরে যদি আমার ব্যাংকিং খাতে যে আয়গুলো হয়, যে ব্যাংক থেকে যদি কোনো ইন্টারেস্ট পেয়ে থাকি, ব্যাংকের ইন্টারেস্ট যদি হয় তখন আমাকে অবশ্যই এখানে সিলেক্ট করতে হবে। করার পরে আমার যে ব্যাংকের নাম দেখবেন, এখানে যে ব্যাংকের নামটা আছে, তারপরে ব্যাংকের যে অ্যাকাউন্ট টাইপ, কোন টাইপের অ্যাকাউন্ট, আমার কি ডিপিএস থেকে পেয়েছি, এফডিআর থেকে, নাকি সেভিংস এসএনডি বা আদার্স অ্যাকাউন্ট থেকে আসছে, এইটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পরে অবশ্যই ব্রাঞ্চের নামটা দিতে হবে, ফুল নেমটা, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে আপনার এখানে গ্রস অ্যামাউন্টটা কত, এখন ওই অ্যাকাউন্ট থেকে আপনি কত টাকার গ্রস ইন্টারেস্ট পেয়েছেন সেটা আপনি কোথা থেকে পাবেন সেটাও আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এরকম সাপোর্টিং ডকুমেন্টস থেকে। আমাদের করদাতারা যেটা সবচেয়ে বেশি ভুল করেন সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ট্যাক্স আমরা কখন সাবমিট করেছি, ডিপোজিট করি কখন, 2024-25-এর যে ট্যাক্সটা সেটা আমরা সাবমিট করেছি কখন, ডিপোজিট করেছি কখন, লাস্ট ডেট ছিল 15 ফেব্রুয়ারি 2025,
যেটা আমার অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর মধ্যে, অর্থাৎ এটা তো খরচ হয়েছে, কোন বছরে খরচ হয়েছে আমার এই বছরে, তার মানে কি গত বছরের ট্যাক্স আমি এই বছরে সাবমিট করেছি, মানে ডিপোজিট করছি, আমাকে এটাকে এখানে দেখাইতে হবে। একই সাথে ডিউরিং দিস ইয়ারে ব্যাংক আমার কাছে টিডিএস কেটেছে, আমার এমপ্লয়ার আমার কাছ থেকে ট্যাক্স কাটছে, সেই ট্যাক্সটাও আমাকে এখানে খরচ হিসাবে দেখানো লাগবে। একই সাথে এনভায়রনমেন্টাল সারচার্জ যেটা থাকে, যে আমাদের আইনে যেটা বলা আছে, একাধিক কার্ড যদি কারো থেকে থাকে সেই ক্ষেত্রে আমার কার্বন ট্যাক্স যেটাকে আমরা বলি, সেইটার যে খরচ সেটাও আমার এখানে খরচ হিসাবেই দেখানো লাগবে। তো নর্মালি এটা আমরা এখানে এসে করদাতারা এখানে একটা বড় ধরনের ভুল করে, যে কোথায় দেখাবো তারা বুঝতে পারে না। তো সাজেশনটা হচ্ছে এখানে আমাদেরকে দেখানো লাগবে গত বছরের ট্যাক্স প্লাস হচ্ছে এনভায়রনমেন্টাল সারচার্জ। দেখেন এখানে সুন্দর করে বলে দেওয়া আছে, এটা এখানে আপনারা দেখাতে পারবেন। এর বাইরে যদি আদার কোনো ইনকাম থাকে সেটা দেখানো যাবে। তো এইটা হয়ে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের যে অ্যাসেটগুলো আছে, সেটা এগ্রিকালচারাল অ্যাসেট হতে পারে, বিজনেস ক্যাপিটাল হইতে পারে, নন এগ্রিকালচারাল প্রপার্টি হইতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট হইতে পারে, এবং সঞ্চয়পত্র হইতে পারে, আমার মোটর কার হইতে পারে, গোল্ড হইতে পারে, ফার্নিচার হইতে পারে, যে কোনো কিছুই হইতে পারে। আমি সে কোনো কিছুই কিন্তু কী করতে পারবো, এখানে ইনপুটটা দিতে পারবো। সেক্ষেত্রে দেখেন এখানে নন এগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে, একটা কমন প্রশ্ন আসে মাদার ভাই। কমন প্রশ্নটা কেমন, যে আমি একটা ল্যান্ড আছে, সেই ল্যান্ডের উপর একটা বিল্ডিং করছি, বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি, আমি কোথায় দেখাবো? এখন দেখাবো নাকি যখন কমপ্লিট হবে তখন দেখাবো? এই ধরনের একটা কমন একটা প্রশ্ন আসে। তো এখন যদি আপনি না দেখান, এই যে খরচগুলো হলো, এই খরচগুলো কোথায় দেখাবেন? খরচ হিসেবে দেখা দিলে তার পরবর্তীতে অ্যাসেট হিসেবে দেখাতে পারবেন না, মানে আপনার কিন্তু কনসিস্টেন্সি থাকবে না। এখানে কিন্তু অপশনটা আছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি। তার মানে কি, আপনার এই বছরে যতটুকু খরচ হয়েছে আপনি এখানে দেখাবেন, দেখানোর পর যেখানে যদি ক্লিক করেন এখানে দেখাবেন, যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে মাইনাস করে আপনি তখন আপনার বিল্ডিং হিসেবে তখন আপনি দেখাইতে পারবেন, সেই অপশনটাও এখানে আছে। তো এরপরে যদি আপনার এগ্রিকালচারাল প্রপার্টি থাকে, সে এগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে আপনাকে অবশ্যই প্রপার ডেসক্রিপশনটা দিতে হবে। তার মানে কি, আমার ল্যান্ড আছে মানে আমার ল্যান্ডের কাগজ আছে, দলিল আছে, সেটা দলিলের নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, আমার লোকেশনটা কোথায়, সেই প্রপার ডেসক্রিপশনটা দিতে হবে। দেওয়ার পর এই ল্যান্ডটা আমি কিভাবে পেয়েছি, এটাকে আমি পারচেস করেছি কিনা, আমি উত্তরাধিকারী সূত্রে পেয়েছি কিনা, বা আমাকে কেউ উপহার দিয়েছে কিনা, সেই ক্রাইটেরিয়াটা অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে প্রপার্টির যে এরিয়াটা, সেই এরিয়াটা আপনি বিভিন্ন ইউনিটে দিতে পারেন, ডেসিমেলেও দিতে পারেন, আবার একরেও দিতে পারেন, বাট কনসিস্টেন্সিটা ঠিক রাখবেন। যদি এই বছর ডেসিমেলে দেন, পরের বছর ডেসিমেলেই দিবেন। কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার, তাহলে এখানে দেখবেন দুইটা, যেহেতু আমাদের অ্যাসেটের কিন্তু দুইটা ভ্যালু এখানে থাকবে, একটা হচ্ছে বিগিনিংটা আর একটা হলো ক্লোজিং, মানে প্রারম্ভিক যে সম্পদের ব্যালেন্সটা সেইটা, এবং ক্লোজিংটা আমাকে অবশ্যই প্রারম্ভিকটা দিতে হবে। তাহলে এই যে প্রারম্ভিক যে অ্যাসেটের যে ব্যালেন্সটা, এটা কোথা থেকে আমি পাবো? শুরুতে আমি বলছিলাম যে এগুলো আমি করার আগে অবশ্যই আমার প্রিভিয়াস ইয়ারের যে ফুল সেট অফ রিটার্ন, যেটা সেই রিটার্নটা আমার রাখতে হবে আমার সাথে। রিটার্নের যে সমস্ত দেখানো আয়ের খাত আছে, যদি তার অন্য কোনো আয়ের খাত থাকে যেখানে রিটার্নে উল্লেখ নাই, সেক্ষেত্রে আসলে সে ওই আয়ের যে টাকা সেটা হয়তো সে দেখাচ্ছে না, বা যদি সে না দেখায় পরবর্তীতে সেই টাকা যদি কাজে লাগাতে চায় বা একটা ফ্ল্যাট কিনতে চায় বা কোনো ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে ওই টাকার তার প্রয়োগের ক্ষেত্রে বা ওই টাকা বিনিয়োগের ক্ষেত্রে কী ধরনের সমস্যা বা জটিলতা তৈরি হতে পারে? যে আপনার ক্যাশ ইন হ্যান্ড ছিল, ওটাও রিটার্নে দেখান নাই, আয় ছিল সেটাও রিটার্নে দেখান নাই, আপনার অন্য কোনো অ্যাসেট ছিল যেটা বিক্রি করে এখন একটা অ্যাসেট কিনছেন, সেটাও রিটার্নে দেখান নাই। রিটার্নে না দেখানোর ফলে কি হলো, আপনার এই পুরো আয়, পুরো সম্পদ কিন্তু কালো টাকায় পরিণত হয়ে গেল, অবৈধ সম্পদ হিসেবে পরিণত হয়ে গেল। তখন যেটা হবে, ওই সমস্ত সম্পদ যেগুলো আপনি দেখান নাই, সমস্ত আয় যেগুলো দেখান নাই, সমস্ত খরচ, এই সবগুলো কিন্তু আপনার আয় হিসাবে কনসিডার হয়ে যাবে। যখন আয় হিসাবে কনসিডার হয়ে যাবে তখন তার উপর কিন্তু এই যে হাইয়েস্ট স্ল্যাব রেটেড ট্যাক্স কিন্তু আপনাকে দিয়ে আসতে হবে। সবচেয়ে বড় রিস্কটা এখানে, শুধু ট্যাক্স দিলেই হবে না, ধারা 174 অনুযায়ী তাকে কিন্তু অ্যাডিশনাল অতিরিক্ত যে ট্যাক্স সেটাও দিতে হবে। ধারা 266 অনুযায়ী আমাকে যে জরিমানাগুলো আছে সেই জরিমানাগুলো কিন্তু তাকে গুনতে হবে। একই সাথে জেল জরিমানা পর্যন্তও কিন্তু হতে পারে। সালাউদ্দিন ভাই, নির্ভুলভাবে আসলে কিভাবে করদাতারা রিটার্ন দাখিল করবেন সেটি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে আয়কর রিটার্নের যে দাখিলের পুরো প্রক্রিয়া, সেটি আপনার রিটার্ন আপনার দায়। সর্বোচ্চ আপনি একটি কোনো কনসালটেন্সি প্রতিষ্ঠান বা কারো কোনো অডিট ফার্মের সহযোগিতা নিতে পারেন, যে কিভাবে আপনি আপনার জায়গা থেকে রিটার্নটা নির্ভুলভাবে, যদি খুব বেশি হিসাবপাতি থাকে সেটি কিভাবে মেলাবেন। তবে ইনবিআরের পক্ষ থেকে কিন্তু বারবার সাবধান করা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি, রিটার্নদাতা বা করদাতা, যদি তার
কোনো ভুল তথ্য ইচ্ছাকৃতভাবে সেটি রিটার্নে উল্লেখ করেন, তবে তার জন্য কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে এবং পরবর্তীতে সেটি নিয়ে কিন্তু এনবিআর অনেক বেশি দৌড়ঝাঁপ পারতে হবে। তবে আজকের এই আয়োজন দেখার পরে আমরা আশাবাদী যে যদি কোনো ব্যক্তি তার রিটার্ন ঘরে বসে দাখিল করতে চান, তবে অবশ্যই নির্ভুলভাবে নিজের রিটার্ন নিজে দাখিল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।